হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের 5th চ্যাপ্টারের একটি বিষয়। পলিটিক্যাল সায়েন্সের 5th চ্যাপ্টারের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ভারতের সংবিধানের দর্শন, ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমরা জানো প্রত্যেকটি দেশের সংবিধানের দর্শন থাকে। দর্শন মানে সংবিধানের আদর্শ। তো ভারতের সংবিধানের ক্ষেত্রেও একথা প্রযোজ্য, অর্থাৎ ভারতের সংবিধানে কতগুলি আদর্শের কথা উল্লেখ করা হয়েছে। আমরা কথা জানি, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন 100 বছর ছিল। ব্রিটিশ সরকার সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তি। ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতকে 100 বছর শাসন করেছে এবং বাকি 90 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি পার্লামেন্টের পক্ষ থেকে সরাসরিভাবে ভারতকে শাসনের নামে শোষণ, অত্যাচার, নিপীড়ন করেছে। তো ভারতবর্ষের সংবিধানের যে আদর্শ এবং নীতি, এটা আলোচনা করতে গেলে ভারতের সংবিধানের আদর্শ নীতি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা প্রভাবিত হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতা ভারতের যেসব সশস্ত্র লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, বহু মানুষ স্বাধীনতার লড়াইয়ে রক্ত দিয়েছে, সরাসরি তাদের চেষ্টাতে, সরাসরি স্বাধীনতার সময় তাদের উদ্যোগ ছিল না। উদ্যোগ ছিল জাতীয় কংগ্রেসের সম্পদশালী মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি, গণপরিষদের প্রতিনিধি। তারা আন্তর্জাতিক পরিস্থিতি বুঝতে পেরে, ব্রিটিশ শক্তির দুর্বলতা বুঝতে পেরে, তারা ব্রিটিশ শক্তির প্রস্তাবে বা প্রস্তাবে ভারতের নেতারা সাড়া দিয়েছে এবং ভারতকে স্বাধীন করবার জন্যে সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে আলাপ আলোচনা করেছে। এক কথায় কি, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া কি, তাই তো? এই বোঝাপড়ার মধ্যে দিয়ে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে। ভারতের স্বাধীনতা কিন্তু ওই আমেরিকার স্বাধীনতা যুদ্ধের মতো যুদ্ধ করে স্বাধীনতা আসেনি। ভারতের স্বাধীনতা কিন্তু প্রাশিয়ার নেতৃত্বে, লিডার বিসমার্কের নেতৃত্বে সে দেশের স্বাধীনতা 3টি দেশের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে। এমন করে ভারতের স্বাধীনতা আসেনি। ব্রিটিশ সরকারের কোম্পানি আমলের 1773 সালে রেগুলেটিং আইনের, অর্থাৎ নিয়ন্ত্রণ আইনের, 1793 সালের সনদ আইনের, 1813 সালের সনদ আইনের, 1833 সালের সনদ আইনের
1853 সালের সনদ আইনের এবং মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার যখন ভারতকে সরাসরিভাবে শাসন করেছে, তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নামে পরিচিত 1861, যেটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নামে পরিচিত 1892, 1909 পার্লামেন্ট সংস্কার, ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট, অ্যাক্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট, এবং 1919 সালে মন্টেগো স্যান্সফোর্ড আইন, ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট, 1935-এর ভারত শাসন আইন। এই সমস্ত আইনের প্রভাব ভারতের সংবিধানের মধ্যে রয়েছে। ভারতবর্ষের জাতীয় নেতাদের দৃষ্টিভঙ্গি, ব্রিটিশ সরকারের যে আদর্শ, ব্রিটিশ সরকারের যে গভর্নমেন্ট পলিসি, তাদের যে ইডিওলজি, তাদের সংসদীয় গণতন্ত্র, প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত, পার্লামেন্টারি ডেমোক্রেসি, এইসব ব্যক্তিগত উদারনীতিবাদী যে রাজনৈতিক আদর্শ, সেই আদর্শকে ভারতের গণপরিষদের সদস্যরা সংবিধান রচনার ক্ষেত্রে গ্রহণ করেছেন। ভারতবর্ষের সংবিধানের আদর্শের ক্ষেত্রে আমরা দেখব যে ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিষয়ের দ্বারা প্রভাবিত হয়েছে, যেটা সংবিধানের আদর্শে প্রথমেই একটা প্রস্তাবনার কথা বলা হয়েছে। এই প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতে গ্রহণ করা হয়েছে। এটা ভারতের সংবিধানের একটা আদর্শ হিসাবে গ্রহণ করা হয়েছে। মার্কিন শাসন ব্যবস্থার উদারনীতিবাদী যে গণতন্ত্র, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, অবাধ ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের নাগরিকদের অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা, মার্কিন সংবিধান দ্বারা প্রভাবিত হয়েছে। এটা ভারতীয় সংবিধানের একটা আদর্শ নীতি হিসাবে গৃহীত হয়েছে। ভারতবর্ষের সংবিধানের দর্শন হিসাবে আমরা বলবো যে মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ আছে, প্রস্তাবনায় ইঙ্গিত আছে, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে অনুসরণ করে গ্রহণ করা হয়েছে। ভারতের প্রজাতান্ত্রিক শাসন ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেছে। ভারতের সংবিধানের আদর্শ হিসাবে শুধুমাত্র পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদী উদারনীতি গণতন্ত্রকে গ্রহণ করা হয়নি। তার পাশাপাশি ভারতীয় সংবিধানের দর্শন হিসাবে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থার আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছে। এখানে সোভিয়েত ইউনিয়নের সংবিধানের আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে ভারতের সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। এই কথা মূল সংবিধানের দর্শন হিসাবে গ্রহণ করা হয়নি। ভারতবর্ষের সংবিধানের শুরুতেই যে প্রস্তাবনা, তাহলে সমাজতান্ত্রিক আদর্শের দ্বারা ভারতীয় সংবিধানের দর্শন প্রভাবিত হয়েছে। তোমরা লক্ষ্য করবা যে সংবিধান পুঁজিবাদী দর্শনের উপরে ভিত্তি করে গড়ে উঠলেও সমাজতান্ত্রিক আদর্শের দ্বারা প্রভাবিত হয়েছে। ভারতবর্ষের পরিকল্পিত অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্যে
যে পরিকল্পিত অর্থনীতি তা এবং পরিকল্পনা কমিশনের মধ্য দিয়ে ভারতের উন্নতি এটা গ্রহণ করা হয়েছে পরিকল্পিত অর্থনীতি সমাজতান্ত্রিক আদর্শের একটি বিষয়। ভারতবর্ষের গণপরিষদের সদস্য এবং খসড়া কমিটির সদস্য জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি ফেবিয়ান সোশ্যালিজমে বিশ্বাস করেন, কাল্পনিক সমাজতন্ত্র সম্পর্কে বিশ্বাস করেন। ধীরে ধীরে ভারতকে সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ গড়ে তুলতে হবে ভারতে। 1955 সালে আওয়াধি কংগ্রেসে তিনি বলেছিলেন যে ভারতকে সমাজতান্ত্রিক ধাঁচে গড়ে তুলতে হবে। এখানে উদারনীতিবাদী দর্শনকেও গুরুত্ব দিচ্ছেন, আবার তার পাশাপাশি উদারনীতিবাদী দর্শনের সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে গুরুত্ব দিচ্ছেন, আবার তার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা, এটা সমাজতান্ত্রিক আদর্শের একটা দিক। আবার ভারতবর্ষ আমেরিকার যে আদর্শ মিশ্র অর্থনীতি সেটাকে গ্রহণ করেছে। ভারতবর্ষে আয়ারল্যান্ডের সংবিধানের অনুসরণে এখানে যে অর্থনৈতিক বিষয়, সামাজিক বিষয় তার উপরে গুরুত্ব দিয়েছে সংবিধানের প্রস্তাবনাতে। যাই হোক, সংবিধানের প্রস্তাবনাতে আদর্শ হিসাবে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, ভারত একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ভারতে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং ভারতের আদর্শ হিসাবে, দর্শন হিসাবে ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে। এবং ভারতীয় দর্শনে, ভারতের সংবিধানে দর্শন হিসাবে ফরাসি বিপ্লবের গুরুত্বপূর্ণ আদর্শ সাম্যকে, ইকুয়ালিটিকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতবর্ষের সংবিধানে ইকুয়ালিটি প্রস্তাবনায় উল্লেখ আছে। ন্যায়, জাস্টিস, সামাজিক ক্ষেত্রে ন্যায়, রাজনৈতিক ক্ষেত্রে ন্যায়, ধর্মীয় উপাসনার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। বিবেক অনুযায়ী প্রত্যেকটা মানুষ, বহু ধর্মের মানুষ এখানে বসবাস করে, এটা ভারতীয় সংবিধানের দর্শন। আর কি, এখানে সৌভ্রাতৃত্ব আদর্শ হিসাবে গ্রহণ করা হয়েছে। এটা ফরাসি বিপ্লবের আদর্শ। সাম্য যেমন ফরাসি বিপ্লবের সাম্য, মানে এখানে আইনগত সাম্য, আইনের চোখে সবাই সমান, এই অর্থে ভারতের সংবিধানের দর্শন হিসাবে প্রস্তাবনাতে উল্লেখ করা হয়েছে। ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে ন্যাশনাল ইন্টিগ্রিটি গ্রহণ করা হয়েছে আদর্শ হিসাবে। ন্যাশনাল ইন্টিগ্রিটি, তাহলে আমরা দেখছি ভারতবর্ষের সংবিধানের দর্শন হিসাবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাতে সোশ্যালিজম, সেকুলারিজম এবং ইন্টিগ্রিটি, জাতীয় সংহতি, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই তিনটি শব্দকে আদর্শ হিসাবে গ্রহণ করা হয়েছে এবং ধর্মীয় উপাসনাকে গুরুত্ব দেওয়ার জন্যে দর্শন হিসাবে গ্রহণ করা হয়েছে এবং ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষতা, রাষ্ট্রের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতাকে বজায় রাখার জন্যে সংবিধানের 25 থেকে 28 ধারায় ভারতের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা দেখছি ব্রিটিশ সংবিধানের প্রভাব, আমেরিকার সংবিধানের প্রভাব, সুইজারল্যান্ডের সংবিধানের প্রভাব, আয়ারল্যান্ডের সংবিধানের প্রভাব, সোভিয়েত ইউনিয়নের সংবিধানের প্রভাব, প্রায় 60টা দেশের সংবিধানের প্রভাব ভারতবর্ষের সংবিধানের মধ্যে রয়েছে। ভারতের সংবিধান বৃহৎ সংবিধান। যাই হোক, আমাদের সংবিধানে যে দর্শন, সেই দর্শনগুলি আমরা দেখব যে কতটা কার্যকরী হয়েছে। আমরা সমাজতান্ত্রিক রাষ্ট্র,
গণতান্ত্রিক রাষ্ট্র, সাধারণতান্ত্রিক রাষ্ট্র, এবং এগুলি আদর্শ ভারতের জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস, সোশ্যাল জাস্টিসের কথা যেটা বলা হয়েছে, রিলিজিয়াসের কথা বলা হয়েছে, একটা নিরপেক্ষ একটা স্টেট সেকুলারিজমকে গুরুত্ব দেওয়া হয়েছে, কতটা বাস্তবায়িত হয়েছে, কতটা হয়নি, এই দর্শনগুলো আমাদের সংবিধানে আছে। তা আমরা পরবর্তীকালে একের পর এক ভিডিও বানিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আজকের ভারতের সংবিধানের যে দর্শন, সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করলাম। এটা তোমরা ভালো করে শুনবে, মনে করবে, এবং আলোচনা করতে গিয়ে নেগেটিভ পজিটিভ আলোচনা আসবে, কিন্তু আমরা দেশের স্বাধীনতার পক্ষে, আমরা দেশের সার্বভৌমত্বের পক্ষে, দেশপ্রেম আমাদের মধ্যে অটুট রাখতে হবে, রেখে আমাদের সংবিধানের যে ত্রুটি বিচ্যুতি, ওই দর্শনগুলি কতটা কার্যকরী হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দর্শনগুলি সমালোচনা করা, তার ত্রুটিগুলি তুলে ধরা মানে এই নয় দেশের বিরোধিতা করা, দেশের প্রতি প্রেম ভালোবাসা কমে যাওয়া, দেশের মানুষের মধ্যে যে ন্যাশনালিজম সেটাকে ছোট করে দেখা, তা নয়। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো করে দেখবে,